নমস্কার, আমি অরিজিৎ সামন্ত। আমি 2019 ক্লার্কশিপে সিলেক্টেড হয়েছিলাম। এক্সাম প্রেপ সেন্ট্রাল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা 28 তারিখ ক্লার্কশিপ পার্ট 2 এক্সামে অ্যাপিয়ার করেছিলে তারা আশা করছি খুব ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছো। পরীক্ষা দিয়ে এসে তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছো, ফোন করেও জানিয়েছো কিরকম পরীক্ষা দিয়েছো। অনেকে অনেক সিলি মিস্টেকও করেছিলে, সেটাও আমার সাথে শেয়ার করেছো। বেশ কিছু ডাউট তোমাদের মনে কাজ করছে, তাই আমি আজকে বেঙ্গলি এবং ইংলিশ তোমাদের যে কোশ্চেন ছিল তার মডেল অ্যানসার কি হতে পারে সেই নিয়ে একটু ডিসকাস করব এবং তোমাদের মনে যে ডাউটগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলো ভিডিওটা শুরু করি। তার আগে সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2026। এই বছর আশা করি তোমাদের যে মনের স্বপ্নগুলো সেগুলো অবশ্যই পূরণ হোক। তো চলো বেশি সময় না নষ্ট করে আমরা আলোচনায় প্রবেশ করি। তো প্রথমে আমরা বাংলা পেপারটা দিয়ে শুরু করব। বাংলায় তোমাদের সংবাদপত্র প্রতিবেদনের জন্য দুটো টপিক দিয়েছিল। তোমরা অনেকেই সম্পাদকীয় প্রতিবেদন নিয়ে একটু ওরিড ফিল করছিলে পরীক্ষার আগে, তো আমি তোমাদেরকে অ্যাসিওর করেছিলাম যে ক্লার্কশিপে সম্পাদকীয় প্রতিবেদন আসে না, তো সেটাই হয়েছে। প্রথম প্রশ্ন ছিল, পশ্চিমবঙ্গে কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় পানীয় জলে আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে একটা বাংলা প্রতিবেদন। এবং সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমাদের সংকেত সূত্র পিএসসি নিজেই দিয়ে দিয়েছেন, ফলে আমাদের পরীক্ষার হলে খুব বেশি চিন্তা ভাবনা করার স্কোপ থাকছে না এবং আশা করি আমরা এই পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে দ্রুত সংবাদপত্রের প্রতিবেদনগুলো লিখতে পেরেছি। তো সংকেত সূত্র কি কি দেয়া ছিল? পশ্চিমবঙ্গে কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় পানীয় জলের সংকট, ভয়াবহ আর্সেনিক দূষণ, শত শত মানুষের জীবন বিপন্ন এবং মৃত্যুও। সরকারি উদ্যোগ, উন্নত মানের প্রযুক্তির ব্যবহার, তথ্য সন্ধান, কর্মকর্তারা চিন্তিত, উপযুক্ত প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে বহুমূল্য যন্ত্র বিকল্প পদ্ধতি, বাড়ি বাড়ি পাইপের সাহায্যে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ভাবনা। এবং দ্বিতীয় অপশান যেটা ছিল, কোনো একটি ট্যাক্সি ড্রাইভার বিপুল অঙ্কের টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিলেন। সংকেত সূত্র দেয়া ছিল, ট্যাক্সিতে ফেলে যাওয়ার জিনিস হারিয়ে অনেকেই ভুক্তভোগী। নির্দিষ্ট কোনো একটি ট্যাক্সিতে একজন নম্বর ও নাম সহ নগদ কত টাকা ফেলে গেছে, 1000 টাকা ফেলে নেমে হোটেলে চলে যান। ঘণ্টাখানেক পরে ওই ট্যাক্সি ড্রাইভার খোঁজ করে হোটেলে গিয়ে টাকা ফেরত দেয়। প্যাসেঞ্জার পুরস্কৃত করে ড্রাইভারকে। সমাজের আদর্শ এই ড্রাইভার। এই দুটো তোমাদের অপশান ছিল, যে কোনো একটা লিখতে হতো। তো অনেকেই তোমরা এটা মেসেজ করছো আমাকে যে দাগ নাম্বার মেনশন করনি, মানে 1 ক বা খ এটা মেনশন করনি। তো এটা করে দিতে পারলে ভালো হতো, কিন্তু খুব একটা সিরিয়াস ইস্যু নয়। তো হোপ ফর দ্য বেস্ট। আশা করি কোনো তোমাদের সমস্যা হবে না। পরীক্ষক যিনি থাকবেন উনি এক্সাম প্রেশারের ব্যাপারটা বুঝবেন এবং আশা করছি তোমাদের প্রতি সদয় হবে। এবং তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে তোমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করনি, সেক্ষেত্রেও আশা করছি তোমাদের খুব বেশি বড় কিছু প্রবলেম হয়ে যাবে না। তোমাদের খাতা নিশ্চয়ই চেক হবে, সেইগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা এখন করো না। চলো আমরা এই সংবাদপত্র প্রতিবেদনের মডেল অ্যানসার কিরকম হতে পারে দেখে নিই। প্রথমে আমি লিখেছি আমাদের যে প্রথম রিপোর্টের টপিকটা ছিল, প্রতিবেদনের টপিকটা ছিল পানীয় জলে আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ। তাহলে আমি এর শিরোনাম দিয়েছি আর্সেনিক দূষণ রোধে সরকারের বিশেষ উদ্যোগ ও বিকল্প ভাবনা। নিজস্ব সংবাদদাতা ক খ জেলা 28 ডিসেম্বর। এই ফরম্যাট তোমাদের সবাইকে বলে দিয়েছিলাম। তো পশ্চিমবঙ্গে কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় পানীয় জলের আর্সেনিক দূষণ এক ভয়াবহ আকার ধারণ করেছে। এই নীরব ঘাতকের প্রভাবে শত শত মানুষের জীবন আজ বিপন্ন, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই গভীর সংকট মোকাবিলায় রাজ্য সরকার এবার এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। তাহলে আমি যদি আমার সংকেত সূত্রগুলো দেখি, প্রথমে সংকেত সূত্র ছিল কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় পানীয় জলের সংকট, ভয়াবহ আর্সেনিক দূষণ এবং শত শত মানুষের জীবন বিপন্ন ও মৃত্যু। তাহলে এই তিনটে পয়েন্ট আমরা উল্লেখ করে দিলাম প্রথম প্যারাগ্রাফে। তারপরে আমাদের কি বলেছে? সরকারি উদ্যোগ, উন্নত মানের প্রযুক্তির ব্যবহার, তথ্য সন্ধান, কর্মকর্তারা চিন্তিত, উপযুক্ত প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে বহুমূল্য যন্ত্র এবারে বিকল্প পদ্ধতি। তাহলে এরপরে আমরা কিরকম লিখেছি? জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সূত্রের খবর, আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণে ইতিপূর্বে কোটি কোটি টাকা ব্যয় উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে আর্সেনিক মুক্তিকরণ প্ল্যান্ট বসানো হয়েছিল, উল্লেখ করে দিল। কিন্তু তথ্যানুসন্ধানে জানা গেছে উপযুক্ত প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে সেই বহুমূল্য যন্ত্রগুলির অধিকাংশই আজ বিকল হয়ে পড়ে আছে। দপ্তরের কর্মকর্তারা এই বিষয় নিয়ে যথেষ্ট চিন্তিত।
পূর্বের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সরকার এখন বিকল্প পদ্ধতির উপর জোর দিচ্ছে। তাহলে আমি সবকটা ম্যাটার বলে দিলাম। এবারে বিকল্প পদ্ধতির জন্য কি বলেছে না, বাড়ি বাড়ি পাইপের সাহায্যে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ভাবনা। তো সেটাকে আমি কিভাবে লিখেছি, প্রশাসনিক সূত্রে জানা গেছে আর্সেনিক কবলিত জেলাগুলিতে মাটির নিচের জলের পরিবর্তে এবার নদী বা জলাধারের জল পরিশ্রুত করে বাড়ি বাড়ি পাইপের সাহায্যে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বিকল্প ভাবনা বাস্তবায়িত হলে সাধারণ মানুষ আর্সেনিকের বিষক্রিয়া থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে। তাহলে আমি সবগুলো পয়েন্ট উল্লেখ করলাম এবং একটা স্ট্যান্ডার্ড যে ফরম্যাট, সেই ফরম্যাটে লিখলাম। এটা এইভাবে লিখতে পারো তোমরা। এরপরে নেক্সট আমরা ওই ট্যাক্সি ড্রাইভারের ব্যাপারটা বা রিপোর্টটা দেখব। আমি এখানে টাইটেল দিয়েছি বা শিরোনাম দিয়েছি ট্যাক্সি চালকের সততার অনন্য নজির। নিজস্ব সংবাদদাতা ক-খ জেলা 28 ডিসেম্বর। আমার প্রথম সংকেত সূত্রগুলো কি কি আছে না, ট্যাক্সিতে ফেলে যাওয়া জিনিস হারিয়ে অনেকেই ভুক্তভোগী। নির্দিষ্ট কোনো একটি ট্যাক্সিতে একজন নম্বর ও নাম সহ নগদ নির্দিষ্ট অঙ্কের 1000 টাকা ফেলে নেমে হোটেলে চলে যান। ঘন্টাখানেক পরে ওই ট্যাক্সি ড্রাইভার খোঁজ করে হোটেলে গিয়ে তাকে টাকা ফেরত দেয়। এবারে ড্রাইভারকে পুরস্কৃত করা হচ্ছে এবং সমাজের আদর্শ এই ড্রাইভার। এটা আমরা কিরকম লিখতে পারি, ট্যাক্সি বা গণপরিবহনে মূল্যবান জিনিস হারিয়ে ফেলা নিত্যদিনের ঘটনা, আর সেই হারানো সামগ্রী ফিরে পাওয়ার আশা প্রায় থাকেই না। কিন্তু বর্তমানের এই কঠিন সময়েও যে সততা ও মানবিকতা পুরোপুরি হারিয়ে যায়নি তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন শহরের এক ট্যাক্সি চালক। বিপুল অঙ্কের কুড়িয়ে পাওয়া টাকা তিনি নির্দ্বিধায় প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লেন। ঠিক আছে, এবারে ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ 27 ডিসেম্বর দুপুরে। কলকাতা থেকে আগত পর্যটক অনিমেষ বাবু স্টেশন থেকে ট্যাক্সি করে শহরের একটি হোটেলে ওঠেন। তাহলে আমি এখানে নাম উল্লেখ করলাম অনিমেষ বাবু, তোমরা যে কোনো নাম উল্লেখ করতে পারো। তাড়াহুড়ো করে নামার সময় ভুলবশত তার টাকার ব্যাগটি ওই ট্যাক্সিতেই ট্যাক্সির নম্বর উল্লেখ করে দিলাম WB 045566 ফেলে যান। ব্যাগে ছিল নগদ প্রায় 50,000 টাকা এবং কিছু জরুরি নথি। ট্যাক্সি নিয়ে চলে যাওয়ার প্রায় ঘন্টাখানেক পর চালক রামপদ দাস সিটের নিচে ব্যাগটি দেখতে পান। ব্যাগে বিপুল অর্থ দেখেও তিনি বিচলিত হননি। তিনি তৎক্ষণাৎ ওই হোটেলে ফিরে যান এবং অনুসন্ধান করে অনিমেষ বাবুকে খুঁজে বের করেন। হারানো টাকা ফিরে পেয়ে হতবাক ও আবেগপ্লুত হয়ে পড়েন অনিমেষ বাবু। তিনি চালকের এই মহানুভবতার জন্য তাকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করেন এবং ধন্যবাদ জানান। সমাজের সর্বস্তরের মানুষ এবং স্থানীয় পুলিশ প্রশাসন ওই চালকের এই সততার ভূয়সী প্রশংসা করেছেন। চালক রামপদবাবু জানান, অন্যের টাকা আত্মসাৎ করে বড় হওয়া যায় না, সততাই আসল ধর্ম। তাহলে আমি এখানে চালকের নামও উল্লেখ করে দিয়েছি। যাই হোক, তো এইরকম ভাবে তোমরা এটা লিখতে পারো। ব্যাপারটা খুবই সহজ ছিল। এই টপিকের উপর প্রতিবেদন আমি আমার মেটেরিয়ালসেও একটা দিয়ে রেখেছিলাম 48 নম্বর পেজে, কিন্তু এটা আছে সততা ও নিষ্ঠার উদযাপন। এখানেও আমি ওই একজন অটো চালক যিনি যাত্রীর ফেলে যাওয়া 2 লক্ষ টাকার ব্যাগ ফিরিয়ে দিয়েছেন এই উদাহরণটাও দিয়েছি। তো এইরকম তোমরা যদি এই রিপোর্টটা পড়ে থাকতে তোমাদের লিখতে আরো সুবিধে হতো এবং এই বিষয়ে যে ভোকাবুলারিগুলো সেগুলো দেয়া ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ যারা আমার নোটটা নিয়েছিলে তারা যথেষ্ট উপকৃত হবে বলে আমি আশা করছি। এরপরে আছে আমাদের সারসংক্ষেপ। তো সারসংক্ষেপের প্যাসেজটা একবার পড়ে নিই। বহুর মধ্যে ঐক্য উপলব্ধি, বিচিত্রের মধ্যে ঐক্য স্থাপন, ইহাই ভারতবর্ষের অন্তর্নিহিত ধর্ম। তাহলে অনেক মানুষ এখানে বাস করে, কিন্তু তার মধ্যেও একটা ঐক্য ভাবনা আছে, সেটাই ভারতবর্ষের অন্তর্নিহিত ধর্ম। ভারতবর্ষ পার্থক্যকে বিরোধ বলিয়া জানে না, সে পরকে শত্রু বলিয়া কল্পনা করে না। ভারতবর্ষ পার্থক্যকে কখনো পয়েন্ট অফ কনফ্লিক্ট হিসেবে দেখে না এবং সে পরকে আপন করে নেয়, শত্রু হিসেবে কাউকে ভাবে না। এই জন্যই ত্যাগ না করিয়া, বিনাশ না করিয়া একটা বৃহৎ ব্যবস্থার মধ্যে সকলকেই সে স্থান দিতে চায়। তার মানে কাউকে ত্যাগ করে না, কাউকে বিনাশ করে না বা সরিয়ে দেওয়ার চেষ্টা করে না, এবং এইভাবে একটা বৃহৎ ব্যবস্থা গড়ে উঠেছে এবং তার মধ্যে সকলেই স্থান পাচ্ছে। এই জন্য সকল পন্থাকেই সে স্বীকার করে, স্বস্থানে সকলেরই মাহাত্ম্য সে দেখিতে পায়। সে সকল ধর্মকে বা পথকে স্বীকার করে নেয় ভারতবর্ষ
এবং এর মধ্যে সকলেরই যে একটা স্ট্যান্ড পয়েন্ট আছে বা গুরুত্ব আছে বা ইম্পর্টেন্স আছে সেটাকে সে স্বীকার করে নেয়। ভারতবর্ষের এই গুণ থাকাতে কোনো সমাজকে আমাদের বিরোধী কল্পনা করিয়া আমরা ভীত হইব না, মানে আমরা একে অপরকে বিরোধী বলে দেখব না এবং তাদের থেকে ভয় পাবো না, তাদেরকে আপন করে নেব। প্রত্যেক নব সংঘাতে অবশেষে আমরা আমাদের বিস্তারেরই প্রত্যাশা করব। সংঘাতের পরে আমরা বিনাশ করব না, সংঘাতের পরে কনফ্লিক্ট হতে পারে, আমরা আলোচনার মধ্যে সেটা সমাধান করে আমরা একটা বৃহৎ সংস্কৃতির দিকে এগিয়ে যাব। হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান ভারতবর্ষের ক্ষেত্রে পরস্পর লড়াই করিয়া মরিবে না, এইখানে তাহারা একটা সামঞ্জস্য খুঁজিয়া পাইবে। আমাদের দেশ সেকুলার কান্ট্রি, ফলে এখানে আমরা সকল ধর্মকে নিয়ে একসাথে থাকার একটা যে প্রচেষ্টা সেটাকে জারি রাখবো এবং সবাই এখানে নিজেদের বিকাশ করতে পারবে এবং এই কান্ট্রিটাকে সবাই নিজেদের হোমল্যান্ড হিসেবে দেখতে পাবে। ঐক্য সাধনাই ভারতবর্ষের প্রতিভার প্রধান কাজ। ভারতবর্ষ কাহাকেও ত্যাগ করিবার, কাহাকেও দূরে রাখিবার পক্ষে নয়, এটা আগেই বলা হয়েছে। ভারতবর্ষ সকলকেই স্বীকার করিবার, গ্রহণ করিবার, বিরাট একের মধ্যে সকলেরই স্ব প্রধান প্রতিষ্ঠা উপলব্ধি করিবার পন্থা এই বিবাদ নিরত ব্যবধান সংকুল পৃথিবীর সম্মুখে একদিন নির্দেশ করিয়া দিবে। তাহলে এই লাইনটা একটু হয়তো তোমাদের পরীক্ষার হলে জটিল লাগতে পারে। ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধর্ম, জাতি, উপজাতি, ভাষা, গোষ্ঠীর বিভিন্ন রকম লোক আছে, কিন্তু সবাই এখানে নিজেদের এক্সিস্টেন্স খুঁজে পায় এবং সকলেরই এখানে একটা গুরুত্ব আছে, সকলেরই একটা পজিশন আছে এবং সকলেই সমানভাবে ট্রিট হয়। এই যে আইডিওলজি, এইটা আজকের যে ব্যবধান সংকুল বা বিবাদ নিরত পৃথিবী তাদের সবাইকে একটা পথ দেখাবে যে কিভাবে সবাই একসাথে থাকতে পারে। তো এই হচ্ছে আমাদের প্যাসেজ, একটু এক্সপ্লেন করার চেষ্টা করলাম। এবারে আমরা দেখি যে এর সারসংক্ষেপ কিভাবে লেখা যেতে পারে। আমি এর শিরোনাম দিয়েছি ভারতীয় আদর্শ বলে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপনই ভারতের মূল ধর্ম। ভারত পার্থক্যকে বিরোধ বা পরকে শত্রু বলে মনে করে না, বরং কাউকে বর্জন না করে সবাইকে এক বৃহৎ ব্যবস্থার মধ্যে স্থান দেয়। সকলকে স্বীকার করার এই মহান আদর্শই একদিন সংঘাতপূর্ণ বিশ্বকে প্রকৃত ঐক্যের পথ দেখাবে। আশা করি এটা তোমাদের খুব একটা কঠিন লাগেনি। ওই লাস্ট সেন্টেন্সটা একটু জটিল টাইপের ছিল, ওইটুকু ধরে নিতে পারলে এটা কোনো সমস্যা হওয়ার কথা না। জাস্ট এরকমই একটা টপিক আমিও তোমাদের যে সারাংশর পোর্শনটা ছিল আমার মেটেরিয়ালে সেখানে ছিল। তোমরা 106 নম্বর পেজে গেলে এই প্যাসেজটা দেখতে পাবে। অনেকটা এরকম টাইপেরই একটা প্যাসেজ ছিল এবং তার সারসংক্ষেপে করে দেয়া ছিল। তো যারা ভালো করে বইটা পড়েছো তারা নিশ্চয়ই এটা রিলেট করতে পারবে। এরপরে আমাদের একটা ট্রান্সলেশন ছিল কাবুলিওয়ালা থেকে রবীন্দ্রনাথের। প্রথমে প্যাসেজটা একটু পড়ে নিই। When Rahmat had come to Kolkata from Afghanistan, he had brought with him the impress of his little daughter Rabea's palm on a piece of paper. তাহলে এর ট্রান্সলেশন কি করা হয়েছে না, আফগানিস্তান থেকে কলকাতায় আসার সময় রহমত এক টুকরো কাগজে তার ছোট্ট মেয়ে রাবেয়ার হাতের ছাপ সঙ্গে করে নিয়ে এসেছিল। ঠিক আছে, হি অলওয়েজ ক্যারিড ইট উইথ হিম, সে এটি সর্বদা নিজের কাছে রাখত। উইথ ইট was preserved a 5 rupee note Minnie had once given him when he was hawking delicacies. এর সাথেই সযত্নে রক্ষিত ছিল 5 টাকার একটি নোট যা মিনি তাকে একবার দিয়েছিল যখন সে মেওয়া ফেরি করে বেড়াতো। এটা অ্যাকচুয়ালি হকিং ডেলিকেসিসটাকে অ্যাকচুয়ালি সে মেওয়া ফেরি করতো, তাই হিসেবে এটা মেওয়া করা হয়েছে। এবার কেউ যদি মিষ্টি লিখতে চায় বা সুস্বাদু খাবার লিখতে চায় সেটাও হতে পারে। হি ক্যারিড দেম বোথ টু দ্য জেল, সেই দুটি জিনিসই সঙ্গে করে জেলে নিয়ে গিয়েছিল। দেয়ার হি উড অফেন গেট দ্য ট্রেজার্স ফ্রম দ্য জেলার অ্যান্ড হ্যাভ এ লুক অ্যাট দেম, সেখানে সে প্রায়ই জেলারের কাছ থেকে সেই মহামূল্যবান সম্পদগুলো চেয়ে নিত এবং সেগুলোর দিকে তাকিয়ে থাকত। হি কুড নট ফরগেট হিজ ডটার রাবেয়া অর মিনি আইদার, সে তার মেয়ে রাবেয়া কিংবা মিনি কাউকেই ভুলতে পারেনি। তো এটা মোটামুটি সহজ টাইপেরই ছিল, এটা অনেকেই কমন পেয়ে গেছো, তোমরা অনেক বইতে এটা দেয়া আছে, আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। এরপরে আমরা চলে আসবো ইংলিশে। ইংলিশে একটু পিএসসি খেলাটা ঘুরিয়ে দিয়েছে, সেরকম কিছু নয়, একটু কমন সেন্স অ্যাপ্লাই করলেই তোমরা এটা করতে পারতে। যাই হোক, কেউ যদি কোনো ভুল করেও থাকো সেটা নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই, বিশাল কিছু ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাবে না। তো চলো আমরা কোশ্চেনটা একবার দেখে নিই। ড্রাফট report on any one of the following topics using the given key points. Make sure that
ইউ কভার অল দ্য পয়েন্টস। এটা কিন্তু একটা ভাইটাল জায়গা, তোমাদের কিন্তু সবকটা পয়েন্ট অবশ্যই রিপোর্টে উল্লেখ থাকতে হবে। প্রথম তোমাদের অপশনটা ছিল an NGO named Dog Lover Society had organized an awareness camp in the neighboring locality. As the secretary of the organization, write a report on the program highlighting the following points. তাহলে তোমাকে সেক্রেটারি হিসেবে কিন্তু রিপোর্টটা লিখতে হবে। The objective of the society, the main reason for choosing a specific locality, why such an awareness camp was necessary, what the organization wished to sensitize the public about, people's response to the program, future plan of action. তাহলে এইটাকে আমরা কিভাবে লিখেছি, আমি টাইটেল কি দিয়েছি না অ্যাওয়ারনেস ক্যাম্প অন স্ট্রে ডগ ওয়েলফেয়ার অর্গানাইজড, লিখেছি কি না বাই দ্য সেক্রেটারি ডগ লাভার সোসাইটি। এবার তোমরা বাই দ্য স্টাফ রিপোর্টার আর বাই এ স্টাফ রিপোর্টার যদি লেখো সেক্ষেত্রে একটু হয়তো নাম্বার কেটে নিতে পারে, তো খুব বেশি আতঙ্কিত হয়েও না। এবারে আমি প্লেসের নাম দিয়েছি XYZ, December 28. An awareness camp regarding stray dog welfare was organized by the Dog Lover Society in the neighboring Green Park locality yesterday. তাহলে কবে হয়েছে বলে দিলাম এবং কোথায় হয়েছে না গ্রিন পার্ক লোকালিটি, এটা আমি উল্লেখ করে দিলাম। While dogs have historically been man's best friend, rapid urbanization has turned this relationship into a conflict zone, necessitating immediate sensitization. The society chose this specific locality as the venue due to a recent spike in complaints regarding aggressive stray behavior. তাহলে কেন ওই লোকালিটিটাকে সিলেক্ট করা হয়েছে সেটা আমি বলে দিলাম। এরপরে আমাদেরকে বলতে হবে হোয়াট দ্য অর্গানাইজেশন উইশ টু সেন্সিটাইজ দ্য পাবলিক অ্যাবাউট, কি কিসের জন্য তারা পাবলিককে সেন্সিটাইজ করতে চায় এবং পিপলদের রেসপন্স কিরকম ছিল এবং ফিউচার প্ল্যান অফ অ্যাকশন কি আছে। দ্য অর্গানাইজেশন এম টু সেন্সিটাইজ দ্য পাবলিক অ্যাবাউট অ্যানিমাল সাইকোলজি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ compassion over cruelty. According to the municipal corporation, the camp was necessary to address the rising cases of dog bites caused by human provocation. The session explained that sterilization is the only human solution. The people's response was overwhelmingly positive. A local resident participating in the session said, "I realized today that feeding strays actually reduces their aggression. This camp has changed my perspective completely." এরপরে কি লিখছি না the primary objective of the society is to foster a safe environment for coexistence. The program concluded with residents enrolling as volunteers. Outlining the future plan of action, the president of the society said, "We will launch a free vaccination drive in this locality next month to ensure 100% safety ফর দ্য রেসিডেন্ট." তাহলে আমি এর মধ্যে সবকটা পয়েন্ট ইনক্লুড করলাম এবং কমপ্লিট ভাবে লিখলাম। আমি আমার মেটেরিয়ালে অলরেডি এইরকম টাইপের প্রোফর্মা রেডি করে দিয়েছিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ মাস্টার প্রোফর্মা ইভেন্ট বেসড রিপোর্টের ক্ষেত্রে, ক্যাম্প বেসড রিপোর্টের ক্ষেত্রে বা কোনো ইনঅগুরেশন রিপোর্টের ক্ষেত্রে পুরো ফরম্যাট রেডি করে দেওয়া ছিল। তোমরা যারা এটা পড়েছো অবশ্যই ভালোভাবে লিখতে পারবে এবং এই রিলেটেড ভোকাবুলারিও পুরো দেয়া আছে, দেখতে পাচ্ছ। এই দেখো সেন্সিটাইজ, এই শব্দটা আমি এমনি উল্লেখ করে দিয়েছিলাম আমার নোটে। তারপরে আরো অনেক শব্দগুলো আছে যেগুলো তোমরা প্যাসেজে ইউজ করলে অনেক ভালো স্ট্যান্ডার্ডে তোমরা লিখতে পারতে। অপশন বি তে তোমাদের যে রিপোর্টটা লিখতে বলেছিল, ইমাজিন দ্যাট অ্যাজ এ স্টুডেন্ট অফ অ্যান ইনস্টিটিউশন ইউ হ্যাড পার্টিসিপেটেড ইন এ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক্সিবিশন। অ্যাজ লিডার অফ দ্য টিম, write a report on the exhibition and what you showcased there as your special skill. ঠিক আছে, এখানে কি কি পয়েন্ট দিয়ে দিয়েছে, the venue and scope of the exhibition, how your institution encouraged your team to participate and supported it with financial assistance, how you prepared for exhibition, posters and model you made, how you showcased your exhibits and the accolades you received. Accolade মানে প্রশংসা। তো চলো এটা আমরা কিভাবে লিখেছি দেখে নিই। আমি টাইটেল দিয়েছি স্টুডেন্টস শোকেস ইনোভেশন অ্যাট সায়েন্টিফিক এক্সিবিশন। আমি এখানে লিখেছি বাই দ্য টিম লিডার। এবারে XYZ December 28। এবার আমার
রিপোর্ট শুরু হচ্ছে। এ ভাইব্রেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক্সিবিশন ওয়াজ অর্গানাইজড অ্যাট দ্য সিটি কনভেনশন সেন্টার ইয়েস্টারডে। তাহলে কোথায় হয়েছিল? না সিটি কনভেনশন সেন্টারে। কবে হয়েছিল? না ইয়েস্টারডে। হোয়ার দ্য টিম ফ্রম এবিসি পাবলিক স্কুল, স্কুলের নাম দিয়ে দিচ্ছি এবিসি পাবলিক স্কুল, participated to showcase special skill in robotics. While textbook provides us with static theories, exhibitions like these offer the dynamic practical application that truly sparks scientific temper. The scope of the exhibition was to encourage low-cost sustainable solution for modern urban problem. The team prepared for the exhibition for weeks, creating intricate মানে জটিল working models and detailed posters on AI based traffic control. তাহলে আমাদের যে মডেলটা আমরা করেছিলাম সেটা হচ্ছে AI based traffic control সিস্টেমের। This presentation was made possible because ABC Public School encouraged the participant by providing full financial assistance for the components. তাহলে আমাদের স্কুল যে আমাদেরকে ফিনান্সিয়ালি সাপোর্ট করেছে সেটা বললাম। The exhibits were showcased using ইন্টারেক্টিভ ডেমনস্ট্রেশন। আমরা কিভাবে শোকেস করেছি সেটা বলে দিলাম। এবারে আমাদের প্রশংসা কি পেয়েছি সেটা একটু বলতে হবে। এ ভিজিটিং সায়েন্টিস্ট ইমপ্রেসড বাই দ্য মডেল স্টেটেড ইট ইজ মেসমারাইজিং টু সি হাউ these young minds have used simple technology to solve complex congestion issues. একটা প্রত্যক্ষদর্শী বা সায়েন্টিস্টের বক্তব্যের মাধ্যমে আমি অ্যাম্বিয়েন্সটা তুলে ধরলাম, যেটা আমি তোমাকে বারবার বলেছিলাম। The primary objective was to demonstrate how classroom learning translates to real-world skills. The team received the Best Innovation accolade from the jury. Acknowledging the success, the principal of ABC Public School said, "We are proud to support such talent financially. This accolade belongs to the students' hard work and scientific curiosity." তাহলে এই হলো আমাদের রিপোর্ট। মোটামুটি সবকটা পয়েন্ট আমি উল্লেখ করে দিয়েছি এবং তোমাদের যে স্ট্যান্ডার্ড প্রোটোকল বলে দিয়েছিলাম এইরকম টাইপের রিপোর্ট লেখার ক্ষেত্রে সেগুলো ইনক্লুড করে দিয়েছি। এইভাবে তোমরা লিখলে একটা ভালো নাম্বার এক্সপেকটেশন রাখতে পারো। এটাও সেই ক্যাম্প বেসড যে রিপোর্টের ফরম্যাট, সেই ফরম্যাটেই লেখা যাবে এবং এইরকম টাইপের একটা স্কুলে খেলাধুলার অনুষ্ঠান হচ্ছে সেই রকম একটা রিপোর্ট আমি আমার মেটেরিয়ালে দিয়ে রেখেছিলাম। এই যে স্কুলের অনুষ্ঠানের সেই রিপোর্টটা যেটার কথা বলছিলাম 18 নম্বর পেজে আছে, তো তোমরা যারা পড়েছো এটা একটু রিলেট করতে পারবে। এবারে আমাদের নেক্সট যে টপিক সেটা হচ্ছে প্যাসেজকে সামারাইজ করতে বলেছে। তো সামারি অ্যান্ড প্রেসি এই দুটোর মধ্যে আবার একটু সবাই কনফিউজড হয়ে গেছো, তো সেটাও আমি ক্লিয়ার করে দেবো। তো চলো আগে প্যাসেজটা পড়ে নিই। দেয়ার ইজ মাচ ডিবেট অ্যাবাউট দ্য ক্যাপাসিটি অ্যান্ড ডিউরেশন অফ শর্ট টার্ম মেমোরি। তাহলে ডিবেটটা কি নিয়ে আছে? ক্যাপাসিটি এবং ডিউরেশন অফ শর্ট টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরিতে কত ইনফরমেশন ধরে রাখা যায় এবং কতক্ষণ ধরে রাখা যায় এই নিয়ে একটা ডিবেট আছে। এবার এই ডিবেটের মধ্যে কি বলছে না, দ্য মোস্ট অ্যাকসেপ্টেড থিওরি কামস ফ্রম জর্জ এ মিলার, এ কগনিটিভ সাইকোলজিস্ট, হু সাজেস্টেড দ্যাট হিউম্যানস ক্যান রিমেম্বার অ্যাবাউট 7 চাঙ্কস অফ ইনফরমেশন। এটার মাধ্যমে কি বলা হচ্ছে না, সবচেয়ে যে অ্যাকসেপ্টেড থিওরি এই ডিবেটের মধ্যে সেটা কে দিচ্ছেন না, জর্জ এ মিলার, এ কগনিটিভ সাইকোলজিস্ট। কগনিটিভ মানে একটা বৌদ্ধিক প্রসেস বা আন্ডারস্ট্যান্ডিং বা রিজনিং ক্যাপাসিটি বা কতক্ষণ মনে রাখা যেতে পারে সেরকম একটা মেন্টাল প্রসেস। সাইকোলজিস্ট মানে মনোরোগ বিশেষজ্ঞ। হু সাজেস্টেড দ্যাট হিউম্যান ক্যান রিমেম্বার অ্যাবাউট 7 চাঙ্কস অফ ইনফরমেশন। উনি কি বলছেন না, মানুষ 7 চাঙ্কস অফ ইনফরমেশন, 7টি ইউনিট, চাঙ্কস মানে একটা ইউনিটকে বলা হচ্ছে, ইনফরমেশনকে ধরে রাখতে পারে বা মনে রাখতে পারে। তারপরে চাঙ্কটা কি জিনিস বলে দিচ্ছে। চাঙ্ক ইজ ডিফাইন্ড অ্যাজ এ মিনিংফুল ইউনিট অফ ইনফরমেশন। তাহলে মিনিংফুল ইউনিট অফ ইনফরমেশনকে চাঙ্ক বলা হচ্ছে, সাচ অ্যাজ এ ওয়ার্ড or name rather than just a letter or number. Modern theories suggest that one can increase the capacity of short-term memory by chunking or classifying similar information together. তাহলে একই রকম জিনিসকে আমরা যদি এক জায়গায় স্টোর করি সেটার মাধ্যমে আমরা আমাদের এই যে মনে রাখার ক্যাপাসিটি, শর্ট টার্ম মেমোরির যে ক্যাপাসিটি সেটাকে আমরা কিন্তু ইনক্রিজ করতে পারি।
এই জন্যই তোমরা দেখো যে বইতে এক ধরনের জিনিস এক জায়গায় রাখার চেষ্টা করা হয়, বা নোট যে বানানো হয় তার ক্ষেত্রে আমরা কি করি, এক রকমের জিনিস এক জায়গায় রাখার চেষ্টা করি, তাহলে আমাদের কম্পেয়ার করে পড়তে বা মনে রাখতে সুবিধে হয়। এটা আমাদের রিয়েল লাইফের এক্সাম্পলও আমরা দেখতে পাই। By organizing information, one can optimize the STM, মানে এটা short term memory, and improve the chances of memory being passed on to long term storage. তাহলে আমরা এই যে একই রকম জিনিস একই জায়গায় রাখছি, এর মাধ্যমে আমরা কি করতে পারি না, শর্ট টার্ম মেমোরিকে লং টার্ম স্টোরেজে কনভার্ট করতে পারি। দ্য ক্যাপাসিটি অফ শর্ট টার্ম মেমোরি ক্যান অলসো বি এফেক্টেড বাই ডিজিজেস দ্যাট কজ নিউরো ডিজেনারেশন সাচ অ্যাজ অ্যালজাইমার ডিজিজ, which can be a factor in person's short-term memory and eventually long-term memory. তাহলে এবারে বলছে শর্ট টার্ম মেমোরি বা লং টার্ম মেমোরি কিভাবে অ্যাফেক্টেড হতে পারে না, নিউরো ডিজেনারেশন হয় এরকম কোনো ডিজিজ লাইক অ্যালজাইমার ডিজিজ, এরকম রোগ যদি হয় তাহলে আমাদের শর্ট টার্ম মেমোরি প্রথমে এফেক্টেড হবে, আর লং টার্ম মেমোরিও এফেক্টেড হবে। ড্যামেজ টু সার্টেন সেকশনস অফ দ্য ব্রেন ক্যান disable the ability to think and recall memories stored in short term memory. তাহলে আমাদের ব্রেনের কিছু অংশে যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের থিঙ্কিং প্রসেস এবং রিকল মানে মেমোরি রিকল করার প্রসেস এফেক্টেড হবে। এটা হচ্ছে পুরো প্যাসেজটার বক্তব্য। তাহলে এই জায়গাটাতে আমরা চাঙ্কিং এর মাধ্যমে কিভাবে আমাদের মেমোরিকে ইনক্রিজ করতে পারবো সেটা এখানে বলা হয়েছে। আর এইখান থেকে এইখানকার মধ্যে এই জায়গাটার মধ্যে আমরা কি দেখলাম না, কিভাবে আমরা শর্ট টার্ম মেমোরিকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করব সেটা এখানে বলা হয়েছে। আর এখান থেকে এখানে আমরা দেখতে পেলাম যে আমাদের কোন কোন ডিজিজ হলে আমাদের মেমোরি এফেক্টেড হবে সেটা বলা হয়েছে। তাহলে এই প্যাসেজটা বুঝতে আশা করি কোনো অসুবিধে নেই। তো চলো এই প্যাসেজটা সামারি করা যাক। তার আগে আমরা দেখে নেব সামারি এবং প্রেসির মধ্যে যে টেকনিক্যাল ডিফারেন্স আছে সেটা একটু দেখে নেব, এবং দেখে নিয়ে আমরা অ্যান্সার গুলো দেখব। তো প্রেসিস ভার্সেস সামারি। প্রেসিস এর ডেফিনেশন কি বলা হচ্ছে না, এ স্মল প্রিসাইজ রেপ্লিকা অর মডেল অফ এ প্যাসেজ অ্যান এক্সাক্ট মিনিয়েচার ভার্সন। আর এটা সামারিটা কি না, শর্ট এন্ড ডেসক্রিপশন অফ অল মেইন পয়েন্টস, এ ব্রিফ রেকর্ড অফ ইম্পর্টেন্ট ইনফরমেশন। যে এখানে এসেন্সিয়াল ফোকাস কিসে থাকে না, অ্যাবসলিউট এসেন্সিয়াল মেইন আইডিয়া এন্ড ক্রিটিক্যাল পয়েন্ট, মানে একদম জিস্ট যেটা। আর এখানে কি থাকে সামারিতে না, অল ইম্পর্টেন্ট পয়েন্টস মেনশন ইন দ্য প্যাসেজ, মানে প্যাসেজটাকে প্রথমে সামারি করতে পারো, সামারি থেকে আরো ছোট করলে প্রেসিতে চলে আসে। অর্ডার অফ ইনফরমেশন মাস্ট মেনটেন দ্য এক্সাক্ট ক্রোনোলজিক্যাল অর লজিক্যাল অর্ডার অফ দ্য অরিজিনাল প্যাসেজ, মানে একদম ক্রোনোলজিক্যাল অর্ডারে লিখতে হবে। এবং এখানে সামারিতে অর্ডার মেনটেন করার ক্ষেত্রে অত কঠোরভাবে দেখা হয় না, এটা একটু ফ্লেক্সিবল নেচারের। এবং টোন এবং মুডটা কি থাকে, রিটেন্স দ্য অরিজিনাল টোন, মুড এন্ড ভয়েস অফ দ্য প্যাসেজ। সামারিতে কি থাকে না, এক্সপ্রেসড ইন রিডার্স অর রাইটার ওন ওয়ার্ডস, টোন মে চেঞ্জ। তাহলে এটা বুঝতে পারছো তোমরা, সামারিটা অনেকটা ফ্লেক্সিবল। টাইটেল প্রেসির ক্ষেত্রে ম্যান্ডেটারি, আর এখানে কিন্তু অপশনাল দিতেও পারো নাও দিতেও পারো। প্রেসির একটা কনক্লুশন পোর্শন থাকাটা জরুরি, মাস্ট ইনক্লুড দ্য কনক্লুশন কনভেড ইন দ্য অরিজিনাল প্যাসেজ, আর এখানে কিন্তু সেটা ম্যান্ডেটারি নয়। ওয়ার্ড কাউন্ট স্ট্রিক্টলি 1/3, আর সামারির ক্ষেত্রে স্ট্রিক্টলি 1/3 নয়। তাহলে তোমরা বুঝতে পারছো প্রেসিটা অনেক স্ট্রিক্ট নেচারের আর সামারিটা অনেকটা ফ্লেক্সিবল নেচারের। এবং তোমরা বলতে পারো সব প্রেসি এক ধরনের সামারি, কিন্তু সব সামারি প্রেসি নয়, এটাও আমরা বলতে পারি এখান থেকে। ফলে দুটোর মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে সেরকম ব্যাপারটা নয়। আমি ওই প্যাসেজটারই প্রেসিও লিখে দেখাচ্ছি এবং সামারিও লিখে দেখাচ্ছি, তোমরা নিজেরাই দেখতে পাবে খুব বেশি ডিফারেন্স নেই। এবারে তোমরা যদি টাইটেল লিখেও আসো প্রেসির মতো করে তাহলেও চলবে, কারণ এখানে মানে অপশনাল ব্যাপার, এতটা স্ট্রিক্ট নয় সামারির ক্ষেত্রে। তো চলো আমরা দেখে নিই সামারি আর প্রেসি কিভাবে লেখা যেতে পারে। তো আমি প্রথমে প্রেসি লিখেছি এবং তারপরে সামারি লিখেছি। প্রেসির ক্ষেত্রে আমি টাইটেল দিয়েছি, যেহেতু এখানে ম্যান্ডেটারি। শর্ট টার্ম মেমোরি ক্যাপাসিটি ইজ এনহ্যান্সড সিগনিফিকেন্টলি হোয়েন ইনফরমেশন is organized into chunks. Furthermore, the transfer of long-term storage is optimized by this classification. However, the ability to recall is disabled by neurodegenerative disease or brain damage. মানে আমি একদম জিস্ট করে লিখেছি প্রেসিতে, একটু ওয়ার্ড সংখ্যাও একটু কম দেখতে পাচ্ছ। আর সামারি হলে কিরকম লেখা যেত, শর্ট টার্ম মেমোরি ক্যাপাসিটি theorized by
George Miller can hold about 7 chunks of meaningful information. Modern theories suggest that organizing and categorizing similar information, a process called chunking, can enhance HTM capacity, short-term memory capacity, and facilitate transfer to long-term storage. However, neurodegenerative disease like Alzheimer's disease and brain damage can significantly impair short-term and long-term memory recall abilities. তাহলে দেখলে তোমরা যে এই দুটোর মধ্যে যে হিউজ ডিফারেন্স সেরকম নয়। তোমরা যদি প্রেসির মতো করেও লিখে আসো তাহলেও নাম্বার পাবে, এবং সামারি যদি কেউ লিখে থাকো তাহলেও হবে। ফলে এইটা নিয়ে বেশি হাইপার হওয়ার কিছু নেই। টাইটেল তো তোমরা অপশনাল বুঝতেই পারছো, ফলে দিলেও নাম্বার আছে, না দিলেও নাম্বার আছে। এবং তোমরা দেখলে যে প্রেসিসটা অনেকটাই ছোট, এবার সামারিটা একটু বড় হতে পারে, অতটা স্ট্রিক্ট নয়। আমি 1/3-এও লিখতে পারি, 1/3-এর বড় করেও লিখতে পারি। ফলে তোমরা যে যাই লিখে আসো, বেশি টেনশন করো না, যেটাই করে এসছো তোমরা নাম্বার অবশ্যই পাবে। আর এই যে প্যাসেজটা দিয়েছিল, এর থেকে আরো অনেক কঠিন প্যাসেজ এই থিমের উপরে আমি আমার মেটেরিয়ালে দিয়ে রেখেছিলাম। ফলে যারা ওটা ফলো করেছো অবশ্যই উপকার পেয়েছো। এরপরে আমরা দেখে নেব আমাদের ট্রান্সলেশনের প্যাসেজটা, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আমরা সকলে রাজনৈতিক নেতা হতে পারি না, অথবা লক্ষ লক্ষ মানুষকে পরিচালনা করতে পারি না। এটা আমি কিরকম লিখেছি? উই ক্যান নট অল বি পলিটিক্যাল লিডার্স অর লিড মিলিয়ন্স অফ পিপল। পরিচালনার জায়গায় তোমরা ম্যানেজও লিখতে পারো, ম্যানেজের থেকে লিডটা বেটার লাগে, তাই আমি লিডটাই লিখেছি। তারপরে আমরা কি লিখেছি? আমরা সকলে বীর নায়ক হতে পারি না এবং নির্যাতিতদের মুক্তির জন্য সংগ্রাম করতে পারি না। উই ক্যান নট অল বি হিরোজ অ্যান্ড স্ট্রাগল ফর লিবারেশন অফ অপ্রেসড। তোমরা এখানে ডাউন ট্রডেনও লিখতে পারো অপ্রেসডের জায়গায়। কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের চারপাশের সকলের জীবনকে সুখী করতে পারি। বাট ইচ অফ আস ক্যান মেক দ্য লাইভস অফ দোজ অ্যারাউন্ড আস হ্যাপি। আমরা আমাদের পীড়িত প্রতিবেশীর সেবা করতে পারি, নিরক্ষরকে শিক্ষিত করতে পারি, হতভাগ্য ব্যক্তিকে একটু আরাম দিতে পারি, এবং আমাদের চারপাশের সবকিছুকে পরিচ্ছন্ন রাখতে পারি। এবারে এইখানে একটু কিছু শব্দগুলো আছে, সেগুলো একটু মনে করে ঠিকঠাক ভাবে লেখা উচিত সকলের। আশা করি তোমরা লিখেছো। উই ক্যান সার্ভ আওয়ার এইলিং নেবার্স, পীড়িত প্রতিবেশী, এডুকেট দ্য ইলিটারেট, নিরক্ষরকে শিক্ষিত করতে পারি এবং হতভাগ্য ব্যক্তিকে একটু আরাম দিতে পারি। গিভ এ লিটল কমফর্ট টু দ্য আনফরচুনেট, এবং আমাদের চারপাশের সবকিছুকে পরিচ্ছন্ন রাখতে পারি। অ্যান্ড কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন। আমরা সবাই সদয় এবং ধৈর্যশীল হতে পারি এবং মনের মধ্যে ভালোবাসা পোষণ করতে পারি। উই ক্যান অল বি কাইন্ড অ্যান্ড পেশেন্ট অ্যান্ড নার্চার লাভ উইদিন আওয়ার হার্টস। এই মনের মধ্যে ভালোবাসা পোষণ করতে পারি, এই জায়গাটা একটু সেন্টেন্সটা মনে করা জটিল, বা লেখাটা পরীক্ষার হলে একটু সমস্যা হতে পারে। আমি ওটাকে এইভাবে লিখেছি, নার্চার লাভ উইদিন আওয়ার হার্টস। আমরা সত্যবাদী, বিনয়ী এবং বংশবৎ হতে পারি। এই বংশবৎ শব্দটা অনেকের আটকে যেতে পারে। উই ক্যান বি ট্রুথফুল সত্যবাদী, বিনয়ী হাম্বল, অ্যান্ড বংশবৎ ওবিডিয়েন্ট বা সাবমিসিভও বলা যেতে পারে। এগুলি জীবনের সবচেয়ে বড় ব্যাপার। দিজ আর দ্য গ্রেটেস্ট থিংস ইন লাইফ। কারণ এগুলি ছাড়া পৃথিবী কখনোই সুখী হতে পারে না। বিকজ উইদাউট দিস দ্য ওয়ার্ল্ড ক্যান নেভার বি হ্যাপি। এই হলো আমাদের ট্রান্সলেশন। এই একই থিমের উপর দেখছো আমার মেটেরিয়ালে এরকম একটা প্যাসেজ ছিল। তো আশা করি তোমাদের এই মডেল অ্যান্সার দিয়ে আমি একটু কনফিউশন ক্লিয়ার করতে পেরেছি। তো তোমরা বেশি টেনসড হয়েও না, যে যেরকমই লিখে এসছো এখন ওটা নিয়ে বেশি ভেবো না। হোপ ফর দ্য বেস্ট। সবাই মোটামুটি ভালো ফল করবে এই আশা করি। এবং তোমরা বেশি সময় নষ্ট না করে প্রত্যেকদিন চেষ্টা করো আধ ঘন্টা মতো টাইপিং টেস্টের জন্য প্রিপারেশন নিতে। কেননা রেজাল্ট আমরা জানি না কবে বেরোবে, তাও একটু টাচে থাকা ভালো। কেননা হঠাৎ করে যদি বেরিয়ে যায় তুমি তো আর টাইপিং টেস্টের জন্য সময় পাবে না। ফলে নিজেকে প্রস্তুত রাখা সবসময় জরুরি। টাইপিং কিভাবে প্র্যাকটিস করবে এই নিয়ে আমি একটা ভিডিও করে দেব। কম্পিউটারেও টাইপিং প্র্যাকটিস করা যেতে পারে এবং মোবাইলের থ্রু দিয়েও তোমরা টাইপিং প্র্যাকটিস করতে পারো। সবটাই আমি গাইড করে দেবো। তো আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।